তো গাইজ, ভাত তো রান্না হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ভাত রান্না হয়ে গেছে। এই পটে যে ভাতটা আছে আমার দুইবার খুব সুন্দরভাবে হয়ে যায়, আর তরকারি যা রান্না হয়েছে তাও আমার দুইবার সুন্দরভাবে হয়ে যায়। মোটামুটি দুইবারের রান্না একবারে করা যায় এটা দিয়ে। এই যে গ্যাস, এই গ্যাসটা দিয়ে আমি যেহেতু দিনে একবার রান্না করি, সেহেতু এই গ্যাসটাতে আমার 4 থেকে 5 দিন চলে যায়। 4 থেকে 5 দিনের গ্যাস এই সিলিন্ডারে আছে। এরকম অবশ্য আমি এগুলো লোকালে কিনতে পাওয়া যায় না, এগুলো সেই অ্যামাজনে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আমি। 7 পিসের একটা পেটি ছিল, 7 পিসের দাম নিয়েছিল হচ্ছে আপনার 11 সামথিং, মানে 1200 টাকার মতোই। তো 1200 টাকার মতোই। তা এতে 7 দিন, ওই ভুল বলছি, এতে হচ্ছে 4 দিন 5 দিন। তা আমি দিলাম আবার একটু কফিও বানিয়ে খাই, চা সেগুলোও খাই, তাতে মোটামুটি ওই 4 দিন থেকে 5 দিন হয়ে যায়। তা ধরুন 4 দিন, তা 4 7 28 দিন, তার মানে এক পেটিতে আমার 1 মাসের খোরাক, 1 মাসের গ্যাস খোরাক আর কি। 1 মাস রান্না করে খেতে পারবো এই এক পেটি। কত? 1200 টাকা দাম। এটাই ব্যাপার। আর বলছি যে এই যে আমি এই কষ্ট করে এইগুলো করছি, এই কিন্তু সচরাচর কেউ পারবে না, কারণ এইগুলো ক্যারি করা, তারপরে এই টেন্ট লাগানো, তারপরে রান্নাবান্নার এইগুলো সেটিং করা, বাজার করা, বহুত কষ্টের কাজ, ঝামেলার কাজ, এগুলো সবাই পারবে না। গুড আফটারনুন গাইজ। এই মৌসুমী দ্বীপকে বিদায় জানাচ্ছি। এই হচ্ছে গুড বাই মৌসুমী, এই হচ্ছে মৌসুমী দ্বীপ, এই হচ্ছে মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি যাচ্ছি বকখালি। তা আমি বকখালিতে ইচ্ছা আছে 2 রাত থাকবো। দেখা যাক বকখালি যায় কি হাল অবস্থা। তো দেখুন গাইজ, এই যে নদী, বিকেলবেলায় নদীটা কেমন, সামুদ্রিক এলাকা। দেখুন এই নৌকাটাতে আমি পার হব। ছোট এই যে দেখুন কত সুন্দর গ্রামের দৃশ্য দেখতে, খুব ভালো লাগে। গ্রামে বসবাস করা বড়ই কঠিন। এক হচ্ছে প্রাকৃতিক, দুই হচ্ছে ইনকাম। এখানে ইনকামের খুবই সমস্যা। জমি ক্ষেতের কাজ, অথবা এই যে নদীতে আসো মাছ ধরো, তারপরে মাটি কাটাকাটি আছে, এই সমস্ত আর কি। এই যে দেখুন খাওয়া একটা আসছে ওপার থেকে, এই যে দেখুন ওপারটা এরকমই দেখাচ্ছে। তো ঠিক আছে গাইস, পার হই, তারপরে দেখা যাক কি অভিজ্ঞতা আসে। দেখুন গাইস, ঘাটে একটি খেয়া ভিড়বে এখন। এই যে একটি খেয়া ওপার থেকে আসলো, খেয়াটা কিভাবে ভিড়বে দেখুন। এই যে আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখুন খেয়াটা আস্তে আস্তে এগিয়ে আসছে ঘাটের দিকে। ভিড়ে গেল, দেখুন দেখুন ভিড়ে গেল। এই যাত্রী নেমে যাচ্ছে দেখুন। এই যে দেখুন যাত্রীরা নেমে যাচ্ছে।
ভিড়ে গেল, নৌকাটা পুরোপুরি ভিড়ে গেল ঘাটে। দেখুন মাল সামান নিয়ে পাবলিক একে একে নেমে যাচ্ছে। এরা বকখালির উপর থেকে আসলো, মৌসুমীতে আসলো। দেখুন মোটর সাইকেলও পার হয়। এই যে দেখুন, এই যে মোটর সাইকেলটা, আরো মাল জিনিস কিছু আছে নামবে। দেখুন মোটর সাইকেলটা কিভাবে উঠাচ্ছে দেখুন। উঠে গেল, এখন চালিয়ে চলে যাবে। যাই হোক, দেখুন নদী টদি দেখতে বেশ ভালোই লাগে। নদী দেখতে কত ভালো লাগে, ঢেউ খেলা নদী। উপরটা দেখুন, দেখুন এই যে স্টার্ট হয়ে গেল, আমাদের বোট স্টার্ট হয়ে গেল। এই যে বোটসম্যান বোট স্টার্ট দিয়ে দিল। এবার দেখুন, এই আমাদের বোট চলছে এখন। এই হচ্ছে আমার লাগেজ গাড়ি, এগুলো আমার লাগেজ। ওই একটা নৌকো যাচ্ছে। জার্নি বাই বোট। বিকালবেলায় নৌকা ভ্রমণ বড়ই ভালো লাগছে। সূর্য অস্ত যাচ্ছে।
এই নদী পার হয়ে যাব হচ্ছে কি বলে পাতিবনিয়ার ঘাট, পাতিবনিয়ার ঘাটে যাব। ওই ওপারটাতে পাতিবনিয়ার ঘাট। এই নদীটা পার হতে 10 টাকা নিল, ঠিকই আছে। এই যে দেখুন ঘাটের কাছাকাছি চলে এলাম। এসে গেছি ঘাটে। এই হচ্ছে ঘাট, এটা হচ্ছে ঘাট, এই হচ্ছে নদীর কূল, এইদিকে নদীর কূল, এই ঘাট। এই গাইজ এই হচ্ছে 10 মাইল। আমি খেয়া পার হলাম, তারপরে অটোতে আসলাম, অটোতে এসে এখানে নামলাম। এটা হচ্ছে 10 মাইল এলাকা। এখন আমাকে বাস ধরতে হবে অথবা অটো ধরতে হবে। আমার যেতে হবে বকখালি। গাইজ এটাই হচ্ছে বাস রাস্তা। এটাই হচ্ছে বকখালি থেকে কলকাতা। এইদিকে বকখালি, এইদিকে কলকাতা। এই বকখালি টু কলকাতা এই রোডে রাস্তা পার হতে হবে। এই যে এবার আমি অটোতে বসলাম। অটো মানে টোটো, অটো মানে টোটো। এই লাগেজ ফাগেজ রেখেছি, রেখে এই টোটোতে বসলাম। 20 টাকা নেবে, 20 টাকা নেবে ভাড়া। যাই হোক আমি যাচ্ছি বকখালি। রাস্তা খুব সুন্দর রাস্তা। রাস্তার পাশের দোকান টোকানগুলোই। এই দেখুন, হ্যাঁ চলে আসছে। আচ্ছা ওইটে এখানে চলে আসছে। এই যে ঢেউয়ে তুলে নিয়ে আসছে। এই যে দেখুন গাইস, এই হচ্ছে বকখালি সমুদ্র সর, বকখালি বিচের ঢেউ দেখুন। এই দেখুন বকখালি সমুদ্র। এখন সন্ধেবেলা, কতটুকু দেখাচ্ছে জানি না। এখন সন্ধেবেলা আমি এখানে আজকে তাঁবু ফেলবো সেই চিন্তা ভাবনায় আছি। এখানে ঠিক না, এর পিছনে ভিতরে এই বাউন্ডারিটার ভিতরে ওখানে তাঁবু ফেলার একটা চিন্তা ভাবনা আছে। দেখা যাক কতদূর কি হয়। দেখুন এই যে ঢেউগুলো, এই দেখুন ভাই, এই জুম করে দেখালাম। দেখুন কি তাণ্ডব, একেই বলে সমুদ্র, একেই বলে সমুদ্রের তাণ্ডব। এই যদি স্বাভাবিক হয় তাহলে বন্যা, যখন সাইক্লোন হয় তখন কি মূর্তি ধারণ করে কল্পনা করা যায় না। এই যে দেখুন, এই যে সমুদ্র ঢেউ।
কি মূর্তি ধারণ করে দেখলেই মন ফাটবে কিন্তু। দেখুন গাইস, গুড মর্নিং গাইস। রাত্রে এখানেই ছিলাম, এই যে তাঁবু, এখানে তাঁবু ঘর, এই আমার ব্যাগ ট্যাগ এখানে আছে, আর এই হচ্ছে বাইরের দিকটা। তো গাইজ, আমি রাত্রে এখানে ছিলাম, এই তাঁবু ফেলেছিলাম। রাত্রে হোটেলের ব্যবস্থা হয়নি, বা হোটেলে যেতেও চাইনি, হোটেলের ব্যবস্থা হয়নি। সিঙ্গেল কাউকে রুম দেবে না। ঠিক আছে, না দেবে, আমার তো তাঁবু আছে, আমি তাঁবু ফেলে নিয়ে থাকবো। এখন কোথায় তাঁবু ফেলবো সেই জায়গাটা আমি সিলেক্ট করতে 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 এখানে চলে এলাম। এটা একেবারেই সমুদ্রের চর, একেবারে ওই তাল গাছটার পাশেই সমুদ্রের চর। তা এখানে রাত্রে কোনো জনমানব থাকে না, ডেঞ্জারাস বলতে হবে, ডেঞ্জারাস, ভয় করে। এই যে তাল গাছ আছে, আবার সমুদ্রেতে যদি গর্জিলা উঠে চলে আসে, তারপরে বাতি শিয়াল সারা রাত আমার এই তাঁবুর পিছনে এইখান থেকে বাতি শিয়াল বসে বসে হুয়া হুয়া করছে। ভয়ঙ্কর, যাকে বলে একটা সিরিয়াস অ্যাডভেঞ্চার বলা যায়। কারণ এখানে সাহস করে কেউ থাকতে চাইবে না, এরকম একটা জঙ্গলের ভিতরে, আরও সমুদ্রের চর, এখানে কেউ এইভাবে সাহস করে থাকতে চাইবে না। তো এটা আমার পক্ষে একটা অ্যাডভেঞ্চার বলা যায়। এখানে ভূত আছে না প্রেত আছে, না শিয়াল আছে, না বাঘ আছে, না কি আছে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আবার এই যে তাল গাছ আছে, তাল বাল পড়ে কিনা তার তো ঠিক নেই। আবার যদি সমুদ্রের তো সে গর্জিলা উঠে চলে আসে, যাবো কোথায়? তো যাই হোক গাইস, একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে রাত কাটালাম, অসুবিধা কিছু হয়নি। এই গাইস, এখন একটু রান্না বাড়ার ব্যবস্থা করতে হবে, খাওয়া তো লাগবে। তা এইটা কিন্তু আমার একটা টেবিল, এই টেবিলের উপরেই রান্না করব। আর এইদিকে বেগুন ভাজা করব, আর হচ্ছে মাছ মাছ দিয়ে আজকে এই যে কচুর গাঁটি, এই কচুর গাঁটি মাছ দিয়ে তৈরি হবে। আর বেগুন ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ কুচা, পেঁয়াজ রসুন। আচ্ছা, আর গ্যাস চুলো ওইদিকে আছে, আমি সেটিং করতেছি এখন। আর এই টেবিল এখন সেটিং করব। গাইজ, এই যে টেবিলটা সেটিং হয়ে গেছে, এই টেবিলটা সেটিং হয়ে গেছে। আর এটা আমার চুলো, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে মিনি কুকিং পট। এইটা কুকিং পটের সঙ্গে এটা অমলেট করা যায়, কিংবা কোন ভাজাভুজি করা যায় মোটামুটি। গ্যাস সেটিং হয়ে গেছে চুলোর সঙ্গে। এই যে চুলোর এই সিস্টেমটা হচ্ছে হাওয়া চললে অসুবিধা হবে না, হাওয়াটা প্রোটেক্ট করা যাবে, হাওয়ার মধ্যেও রান্না করা যাবে। আর এতে কোনো লাগে না, কোনো গ্যাস লাইটার বা কোনো দেশলাই কিছুই লাগে না। এখানে চাপ দিলে অটোমেটিক্যালি গ্যাস জ্বলে যাবে। এখানে ম্যাগনেট সিস্টেম আছে। বেগুন ভাজাটা হচ্ছে, এই যে দেখুন, বেগুন ভাজাটা হচ্ছে অটোমেটিক্যালি।
বেগুন ভাজা কমপ্লিট। এই যে গাইস দেখুন বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। এবার হবে মাছ ভাজা। গাইস এই মাছ ভাজা চলছে। এই যে মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে, এই আর অর্ধেক এই হচ্ছে। এই যে এই অর্ধেক হচ্ছে। মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজা কমপ্লিট, বেগুন ভাজা কমপ্লিট। এবার শুরু করব তরকারি। ওই কচুর গাঠির তরকারি হবে মাছ দিয়ে। এই যে পেঁয়াজ আর এর মধ্যে মশলা দেব। এই সব পদের মশলা আছে, সব পদের মশলা, এবং এইটি আছে 3-4 পদের মশলা ভাজা করে গুঁড়ো করা। আচ্ছা, আর এই নুন আছে। আর এখানে মাছ আর কচুর গাঠি ঢুকাইছি, এটা মিনি কুকিং পট। মশলা রেডি হয়ে গেছে। এবার মশলা এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে মোটামুটি আগুনে বসিয়ে তাপে বসিয়ে দেব। এই যে বসালাম, মশলাপাতি ভিতরে দিয়ে জল দিয়ে বসালাম। দেখা যাক কি তরকারি হয়। তো গাইস তরকারি কিন্তু এই হয়ে গেছে। এই যে তরকারি আপনাদের পছন্দ হলেও হতে পারে, না হলেও না, কিন্তু আমার খাওয়ার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমার একরকম হলেই হলো, সিদ্ধ খেয়ে নিতে পারবো। তো তারপরও আশা করি খারাপ হয়নি। আর এই হচ্ছে ভাত চড়ালাম। আটকে যাচ্ছে। এই যে ভাত চড়ালাম, ভাত হয়ে গেলে আপনারা আসবেন খেতে। আমও আছে, 1 কেজি আম কিনেছিলাম, একটা খেয়েছি, মিষ্টি আছে ভালো। আমও আছে। তাহলে বেগুন ভাজা, তরকারি, ভাত, আর শেষে হয়তো একটা আম খেলাম। তো গাইজ এই যে বাইরের দিকটায় ঘাসের জঙ্গল, আর আমি এই যে কষ্ট করে এই যে রান্না করছি, আপনারা কেউ করতে যাবেন না, পারবেন না। কারণ এই যে তাঁবু ফেলা, এই বিছানা সেটিং করা, এই সমস্ত রান্নাবান্না সেটিং করা বা রান্নাবান্না করা, এগুলো খুবই কঠিন কাজ। এ মোটেই সহজ নয়, কঠিন কাজ। আর এখন যে গরম দেখেছিলাম 35 ডিগ্রি দেখেছিলাম, কিন্তু 35 ডিগ্রি হলে হবে কি, বাতাস নেই, খুবই গরম। আর তারপরে এই টেন্টের ভিতরে আরও বেশি গরম হয়। এই যে দেখুন উপরে রোদ পড়েছে না, টেন্টের ভিতরে প্রচুর গরম। আমার চেহারা তো আমি দেখাতেই পারবো না, কারণ আমি ভিজে গেছি। তবু দেখাই, এই যে প্যান্ট ট্যান্টগুলো দেখুন, এই ভিজে গেছে, প্যান্ট শার্ট ভিজে গেছে, বা আমার সারা গা এখন ঘামে ভর্তি। তো যাই হোক গাইস, জল একটু খেয়ে নি, খুব কষ্ট। তা হোক, ভাত হোক, তারপরে আপনারাও আসবেন খেতে। তো গাইস ভাত তো রান্না হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ভাত রান্না হয়ে গেছে। এই পটে যে ভাতটা আছে আমার 2 বার খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তরকারি যা রান্না হয়েছে তাও আমার 2 বার সুন্দরভাবে হয়ে যায়। মোটামুটি 2 বারের রান্না একবারে করা যায় এটা দিয়ে। এই যে গ্যাস, এই গ্যাসটা দিয়ে
আমি যেহেতু দিনে একবার রান্না করি, সেহেতু এই গ্যাসটাতে আমার 4 থেকে 5 দিন চলে যায়। 4 থেকে 5 দিনের গ্যাস এই সিলিন্ডারে আছে। এরকম অবশ্য আমি এগুলো লোকালে কিনতে পাওয়া যায় না, এগুলো সেই অ্যামাজনে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আমি। 7 পিসের একটা প্যাটি ছিল, 7 পিস। 7 পিসের দাম নিয়েছিল হচ্ছে আপনার 11 সামথিং, মানে 1200 টাকার মতোই। তো 1200 টাকার মতোই। তা এতে 7 দিন, ওই ভুল বলছি, এতে হচ্ছে 4 দিন, 5 দিন। তা আমি দিলাম আবার একটু কফিও বানিয়ে খাই, চা সেগুলোও খাই, তাতে মোটামুটি ওই 4 দিন থেকে 5 দিন হয়ে যায়। তা ধরুন 4 দিন, তা 4 7 28 দিন, তার মানে এক পেটিতে আমার 1 মাসের খোরাক, 1 মাসের গ্যাস খোরাক আর কি। 1 মাস রান্না করে খেতে পারবো এই এক পেটি। কত? 1200 টাকা দাম। এটাই ব্যাপার। আর বলছি যে এই যে আমি এই কষ্ট করে এইগুলো করছি, এই কিন্তু সচরাচর কেউ পারবে না। কারণ এইগুলো ক্যারি করা, তারপরে এই টেন্ট লাগানো, তারপরে রান্নাবান্নার এইগুলো সেটিং করা, বাজার করা, বহুত কষ্টের কাজ, ঝামেলার কাজ, এগুলো সবাই পারবে না। তা আমি এই যে কষ্ট করে এগুলো করছি, আশা করি এত কষ্টের ফলাফল তো কিছু চাই, তা আমি তো নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব পেতে পারি। তা গাইজ, যদি আমার কষ্টের মূল্য যদি একটু মনে দিতে ইচ্ছে করে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এইটুকু আমার অনুরোধ রইল। তা ঠিক আছে, এখনকার মতো বাই বাই। এরপরে আবার দেখা হবে দ্বিতীয় চ্যাপ্টারে। আবার নতুন কোনো এলাকায় যাব, তখন আমরা দেখতে পারবেন নতুন কোনো এলাকার নতুন নতুন ভিডিও। তো থ্যাংক ইউ, বাই বাই।